আসসালামু আলাইকুম, আমি ফারিয়া এরাও। তোমাদের সেকেন্ড চ্যাপ্টার যেটা নিয়ে তোমরা অনেক রিকোয়েস্ট করেছিল যে আপু একটা ক্লাস দেওয়ার জন্য, কারণ এই চ্যাপ্টারে এত বেশি বৈশিষ্ট্য, এত কিছু ইনফরমেশন যে তোমাদের কিছু মনে থাকে না, অ্যান্ড তোমরা ম্যাক্সিমাম চাচ্ছ যে আপু চ্যাপ্টারটা স্কিপ করার জন্য। বাট এই চ্যাপ্টারটা আমার নিজের ইন্টার লাইফে খুবই পছন্দ ছিল, অ্যান্ড আমি চাই যে আপনাদেরও পছন্দ থাকুক এবং আপনারা সেটা অ্যান্সার করেন। এবং গতানুগতিক এই বছরগুলোতে টানা এই চ্যাপ্টার থেকে কিছু ফ্রিকোয়েন্ট টপিক বা ফ্রিকোয়েন্ট টাইপেরই প্রশ্ন আসছে, তো আমরা আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই আমরা চলে আসতেছি। দেখো, আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, জীববিজ্ঞান ল্যাবে দুইটা চার্ট টাঙানো আছে। একটার মধ্যে প্রতিসাম্যতার ভিত্তিতে প্রাণী বিন্যাসে একটা চার্ট করেছে, দ্বিতীয়ত তোমার ন্যাথোস্টোমা অধিশ্রেণীর 7টা শ্রেণীর একটা চার্ট করেছে। আচ্ছা, তোমাকে বলেছে উল্লেখিত প্রথম চার্ট মানে প্রতিসাম্যতার ভিত্তিতে যে চার্টটা করেছে সেটা শ্রেণী বিন্যাসটা তোমাকে এখানে ব্যাখ্যা করতে বলেছে। আপু, তোমাকে এই প্রশ্নটা সলভ করানোর আগে এরপরে দেখো, আমি যে এইবার এইচএসসি পরীক্ষা দেই মানে ঢাকা বোর্ড 2022 সালেও সেম একটা প্রশ্ন আসে। সেই প্রশ্নটা কি ছিল দেখো, একটা প্রাণী জগৎকে নিরেট একটা বিশেষ গঠন, আমরা জানি প্রাণী জগতের নিরেট গঠন কোনটা, কর্ডাটা, ঠিক আছে, বা নটোকর্ড আমরা, ঠিক আছে। তো নটোকর্ডের ভিত্তিতে ছাড়া আরো কোন কোন ভাবে একটা প্রাণী জগতের শ্রেণী বিন্যাস করা যায় সেটা হচ্ছে পরীক্ষায় আসে। এখন আপনারা জানেন একদম চ্যাপ্টারের শুরুতেই তোমার প্রাণী শ্রেণী বিন্যাসের একটা ভিত্তি দেওয়া আছে। এর মধ্যে ধরো তোমার কি আছে, একটা প্রাণীর সাইজ কেমন, তুমি দেখবা তোমাদের বইয়ে আছে আণুবীক্ষণিক প্রাণী, বড় প্রাণী। তারপর হচ্ছে তোমার যদি বলো সংগঠন ক্রমমাত্রা কেমন, সেটা কি কোষ গঠন মাত্রার নাকি টিস্যু অঙ্গ নাকি কোষ টিস্যু, এই টাইপের একটা ভাগ করা আছে। তারপর তোমার মুক্তজীবী নাকি পরজীবী, এইভাবে ভাগ করা আছে, ঠিক আছে। তো তোমার দেখো এইটা পরীক্ষায় কিন্তু আসছে এবং এটা অনেক ফ্রিকুয়েন্টলি আসে। হয় তোমার এভাবে আসে প্রতিসাম্যতার ভিত্তিতে ভাগটা লিখতে, নাহলে দেখো আমাদের বাড়ি যেটা আসে একদম হোল অনেকগুলো একসাথে লিখতে হবে, নাহলে তোমার সে সিলোমের ভিত্তিতে। এখন এই টপিকটা যেহেতু ইম্পর্টেন্ট, সেহেতু আপু তোমাকে এখানে এই পুরো চ্যাপ্টার পড়ানোর আগে আমি নিজে একটা রাফ করে রেখেছি। এই রাফটা হচ্ছে আমি তোমাকে দেখাবো শ্রেণীবিন্যাসের ভিত্তি। শ্রেণীবিন্যাসের ভিত্তি যদি তোমার ধরো যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং যেগুলো আপনাকে মাস্ট বি জানা লাগবে উইথ এক্সাম্পল, এবং যেগুলো তোমার এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, সেগুলো আমি এখানে সামারাইজ করে দিয়েছি। এখন ধরো তোমার যদি আমার বারের মতো ঢাকা বোর্ড 2022 যেরকম প্রশ্ন এসেছে যে নটোকরের ভিত্তি ছাড়া বাকি কি ভাবে তুমি শ্রেণীবিন্যাসের ভিত্তি করতে পারো, শ্রেণীবিন্যাসকে ভাগ করতে পারো। এখন ধরো তোমার কাছে সময় নাই, তুমি বসে বসে ওই 10-12টা পয়েন্ট লিখতে পারবে না, তোমাকে মাস্ট বি যেগুলো লিখতে হবে সেগুলো হচ্ছে আপু এখানে দিয়ে দিয়েছি। প্লাস ধরো তোমার ওইভাবে না আসলো, এই টপিকগুলো থেকে মোটামুটি তোমার শ্রেণীবিন্যাসের ভাগ কিভাবে করা যায় এগুলো প্রশ্ন আসে, তো আমরা এখন ওইটাই জেনে নেবো, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে শ্রেণীবিন্যাসকে ক্লিভেজের ভিত্তিতে ভাগ করতে পারি। ক্লিভেজ কি? ক্লিভেজ হচ্ছে ভ্রূণীয় অবস্থার পরে ও কিভাবে সে ভাগ হবে সেটার ভিত্তিতে আমরা তাকে 3 ভাগে ভাগ করি, অরিও, দ্বিপার্শ্বীয়, সর্পিল, ঠিক আছে। অরিও মানে কি, সে অরিও ভাবে ভাগ হচ্ছে। অরিও দেখো নামের সাথে মিল আছে, অরিও আর্থ্রোপোডা, ঠিক আছে। এটা কিন্তু ক্লিভেজের কথা বলতেছি আমি, তোমার ভ্রূণীয় অবস্থায় ভাগ হয়েছে কিভাবে সেটা। তারপর দেখো দ্বিপার্শ্বীয় ও প্রথমে সেকেন্ড স্টেজ পর্যন্ত অরিও ভাবে ভাগ হচ্ছিল, তারপরে গিয়ে ও সমানভাবে 2 ভাগে ভাগ হয়ে গেছে। এটা কোনটা দেখতে পাচ্ছি আমরা, কর্ডাটা যদি তুমি দেখো আমাদের ক্ষেত্রে আমার 2 পার্ট সেম, ঠিক আছে, প্রতিসাম্যতার সাথে মিলানো, এটা কিন্তু ক্লিভেজের কথা বলতেছি। তো ক্লিভেজ যখন আমাদের হচ্ছিল তখন আমাদেরও সেম অরিও ভাবে হওয়ার পর একটা পর্যায়ে গিয়ে 2 পার্ট সেম হয়ে গেছে। দেখো তুমি আমাদের 2 পার্ট সেম, ঠিক আছে। তাহলে কর্ডাটা হচ্ছে তোমার দ্বিপার্শ্বীয় এক্সাম্পল। তারপরে দেখো সর্পিল কি, ওইটারও সেকেন্ড স্টেজ পর্যন্ত তোমার হচ্ছে অরিও ভাবে হচ্ছিল, থার্ড স্টেজে গিয়ে পুরোটা ঘুরে গিয়ে তোমার হচ্ছে সর্পিল আকার ক্লিভেজ হয়। তো তোমার এক্সাম্পলগুলো খুবই ইম্পর্টেন্ট। তুমি মনে রাখতে পারো যে তোমার মানে 2টা সাপ আছে, একটা সাপের নাম হচ্ছে আনা, একটা সাপের নাম হচ্ছে তোমার মলা, ঠিক আছে। আনা আর মলা 2টা সাপ, তো এভাবে কেউ মনে রাখবে আনা ও মলা সাপ দিয়ে তোমার সর্পিল আকার ক্লিভেজ দেখতে পাই আমরা এই 2টার মধ্যে। তো ক্লিভেজ আমাদের এটা তোমার অনেক ইম্পর্টেন্ট। তারপরে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিসাম্যতা। আমরা একটু আগে দেখাচ্ছি প্রতিসাম্যতা অলরেডি তোমার প্রশ্ন 25 সালে চলে আসছে, ঠিক আছে। তো প্রতিসাম্যতার ভিত্তিতে আমরা কয়েকটা ভাগে ভাগ করি, এগুলোর এক্সাম্পল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর দেখো প্রথমে চলে আসতেছে আমরা গোলীয় প্রতিসাম্য, মানে একদম বলের মতো শেপ থাকে, তুমি এটাকে যে কোনো ভাবে প্রতিসাম্যতায় ভাগ করতে পারো। এখন এর মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে RHVK কে। RHV কি, রেডিওলারিয়া। তো তুমি কি মনে রাখবা যে নর্মালি আমরা তো রেডিও দেখি একদম 4 কোণা, তাই না, কিন্তু মনে রাখবা এখন রেডিওটা হচ্ছে তোমার গোল, তাহলে রেডিওলারিয়া কি, গোলীয় শেপ। তারপরে এইচ দিয়ে তোমার হচ্ছে
হেলিওজোয়া। হেলিওজোয়া, হেলিক্স মানে হচ্ছে তোমার ঘূর্ণন বা প্যাচ, তো ঘূর্ণন বা প্যাচ কিরকম থাকে, গোল থাকবে, তাহলে তোমার প্রতিসাম্যতা গোলীয় মধ্যে হেলিওজোয়া আসে। ভি দিয়ে তোমার হচ্ছে ভলভক্স, তো ভল দিয়ে মনে রাখবা বল, বল কিরকম থাকে, গোল থাকে, তাহলে তোমার গোলীয় প্রতিসাম্যতার মধ্যে আরএইচভি, রেডিওলারিয়া, হেলিওজোয়া আর তোমার হচ্ছে ভলভক্স, ঠিক আছে। এরপর দেখো অরিও প্রতিসাম্য, অরিও ক্লিভেজ ছিল তোমার আর্থ্রোপোডার, এখন আমরা চলে আসছি অরিও প্রতিসাম্য। অরিও প্রতিসাম্য মনে রাখবা এনি হজ, অরিও প্রতিসাম্য কি এনি হজ, তুমি যে কোনো একটা হজ করতে পারো, এনি হজ। এই এনি হজ দিয়ে হচ্ছে, এনি দিয়ে তোমার হচ্ছে সি অ্যানিমন, সি অ্যানিমনের বৈজ্ঞানিক নাম হচ্ছে মেট্রিডিয়াম, এই দুইটার বৈজ্ঞানিক নাম লাগবে, ঠিক আছে। তাহলে এনি দিয়ে তোমার হচ্ছে এনি, সি অ্যানিমন বা মেট্রিডিয়াম, আর হ দিয়ে তোমার হচ্ছে হাইড্রা, আর জ দিয়ে তোমার কি জেলিফিশ। এই জেলিফিশের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরেলিয়া অরিটা, জেলিফিশের বৈজ্ঞানিক নাম কি অরেলিয়া অরিটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো আমরা অরিওর পরে ডি অরিওতে চলে আসি। ডি অরিওতে জাস্ট একটা পাই আমরা, সেটা হচ্ছে টিনোফোরা, ঠিক আছে। এরপর দেখো ডি পার্শিয়ার প্রতিসম, মানে তুমি মাছ বরাবর কাটলে দুই পাশে সেম পাচ্ছ, এটা কারা, প্রজাপতি এবং ব্যাঙ। প্রজাপতির কথা চিন্তা করো, ওর দুই পাশে পুরো দুইটা পাখা, মাঝখানে একটা ইয়া, তুমি মাছ বরাবর কাটো, ওর দুই পাশে তুমি সেম পাবা, ঠিক আছে। তাহলে হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম হচ্ছে প্রজাপতি বা ব্যাঙ। অপ্রতিসাম্যতাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই আপেল শামুক হচ্ছে তোমার মলাস্কা পর্বের একটা প্রাণী, তুমি ওকে কোনোভাবে কেটে ওকে তুমি সমান করতে পারবে না, ওর মধ্যে কোনো ধরনের কোনো প্রতিসাম্যতা নেই, ও অপ্রতিসাম্য। এই আপেল শামুকের এক্সাম মানে এই এমসিকিউটা, এটা তোমার এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, পিলা গ্লোবোসা, ঠিক আছে। তাহলে তুমি মনে রাখবা আপেলকে আমরা পিল করি না, ছিলি, তাহলে আপেল শামুকের বৈজ্ঞানিক নাম হচ্ছে তোমার পিলা গ্লোবোসা, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা তোমার শ্রেণীবিন্যাসের ভিত্তিতে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ সিয়া হচ্ছে তোমার খণ্ডকায়ন। এখন খণ্ডকায়নের মধ্যে আমরা সমখণ্ডকায়ন দেখি, অসমখণ্ডকায়ন দেখি। সমখণ্ডকায়ন বলতে কি, ওই প্রাণীটা যদি সবগুলো খণ্ডক সেম থাকে তাকে আমরা বলি সমখণ্ডকায়ন। সমখণ্ডকায়ন আমরা কার মধ্যে দেখি, মনে করো আমরা হচ্ছে কেঁচো দেখছো না তোমরা, কেঁচো দেখবে একদম ট্রেনের মতো থাকে, ট্রেনে যেরকম প্রত্যেকটা বগির সাইজ সেম, সেরকমই তোমার হচ্ছে এই কেঁচোর হচ্ছে তোমার প্রত্যেকটা খণ্ডের সাইজ সেম, এই জন্য আমরা অ্যানালিডা বা কেঁচো হচ্ছে তোমার সমখণ্ডকায়ন উদাহরণ। অসম কোনটা, অসম হচ্ছে তোমার আর্থ্রোপোডা। যেরকম আর্থ্রোপোডা তুমি যখন ইয়া পড়তেছো, ঘাস ফড়িং পড়ছো, তখন তুমি পড়ছো না, ওকেও কিন্তু আমরা কয়েকটা খণ্ডে ভাগ করতে পারি, ওর 11টা খণ্ডে বা 10টা খণ্ডে ভাগ করতে পারি, কিন্তু ওর খণ্ড একটাও সেম না। তারপর করডাটা, মানুষও কিন্তু কয়েকটা খণ্ড খণ্ড মিলে আজকে মানুষ হয়েছে, কিন্তু এরা কোনোটা খণ্ডই সেম না, ঠিক আছে। তুমি যদি টিস্যুর লেভেলেও চিন্তা করো, প্রত্যেকটা টিস্যু মিলে মেলেও আমরা তৈরি করছি, কোনোটা টিস্যু একটার সাথে সেম না। আচ্ছা দেখো অঞ্চলায়ন, অঞ্চলায়ন কি, যখন তোমার অনেকগুলো খণ্ড একসাথে মিলে একত্রিত হয়ে একটা অঞ্চলের মতো কাজ করতেছে। যেরকম ধরো তুমি যদি আর্থ্রোপোডা পর্বের ঘাস ফড়িংয়ের কথা চিন্তা করো, ওর মাথার মধ্যে 6টা খণ্ড, এই 6টা খণ্ড মিলে একটা মাথার মতো কাজ করতেছে, ঠিক আছে। ওর উদরে অনেকগুলো খণ্ড মিলে ওর উদর হয়েছে, বক্ষের মধ্যে অনেকগুলো খণ্ড মিলে বক্ষ হয়েছে। তাহলে দেখো এতগুলো খণ্ড মিলে একটা অঞ্চলের মতো কাজ করছে, যেটা আমরা বলি অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন, যেটা কার মধ্যে থাকে, তোমার আর্থ্রোপোডার মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো অনেক 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 ইম্পর্টেন্ট হচ্ছে তোমার সিলোম। সিলোম কি, সিলোম বেসিক্যালি হচ্ছে তোমার, যদি আমি সহজ ভাষায় বলি, আমাদের মেসোডার্ম থেকে উদ্ভূত একটা পেরিটোনিয়াম পর্দা বলতে পারো তুমি সিলোম, ঠিক আছে। তো এই সিলোম যাদের নাই, একেবারে নাই, তাহলে দেখো আপু সবসময় বলি যে এই পর্বের নামগুলো সবসময় সিরিয়াল বাই মুখস্থ করবা। পরিফেরা, নেমাটোডা, প্লাটিহেলমিনথেস, তারপরে তোমার হচ্ছে কি বলি আমি, নেমাটোডা বলছো তোমরা, আমরা কিছু বলতেছো না, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, তারপরে তোমার হচ্ছে নেমাটোডা, তারপরে কি মলাস্কা, অ্যানালিডা, তারপরে তোমার হচ্ছে আর্থ্রোপোডা, একানোডার্মাটা, তারপরে করডাটা, একদম সিরিয়াল বাই মুখস্থ করলে তোমার সবকিছু, কারণ এই সিরিয়ালটা ওনারা বানাইছে, কারণ প্রত্যেকটা সিরিয়াল পরপর একটা আরেকটা থেকে একটু একটু করে উন্নত হয়েছে, ঠিক আছে। তো আমরা আজকে ওইটাই দেখবো আস্তে আস্তে। তাই হোক, দেখো অ্যাসিলোমেট, যাদের মধ্যে কোনো সিলোম ছিল না, এরা কারা, এরা হচ্ছে তোমার একদম শুরুর পর্যায়ে বলতে পারো, শুরুর পর্যায়ে তোমার যে প্লাটিহেলমিনথেস দিয়ে, ধরো আমরা 1 আর 2 কে একেবারে গুনতেছি না, কারণ 1 আর 2 খুবই তোমার ধরো মানে কি বলবো, মানে ধরো খুবই নিম্ন পর্যায়ে ছিল, তো আমরা একদম 3 থেকে শুরু করছি। এই প্লাটিহেলমিনথেস আর নেমাটিয়া তোমার হচ্ছে অ্যাসিলোমেটের উদাহরণ, ঠিক আছে। আচ্ছা, সুইডোসিলোমেট, সুইডোসিলোমেট মানে কি, পুরোপুরি সিলোম গঠন করতে পারে না, বাট পেরিটোনিয়ামের পর্যায়ে একটু ভাঁজ ভাঁজে, দেখলে মনে হয় যে একটু সিলোমের মতো। এই সুইডোসিলোমেট হচ্ছে তোমার এনআরকে, আমরা এসআরকে পড়ি না, এই শাহরুখ খান এখানে হচ্ছে এনআরকে, ঠিক আছে। এন দিয়ে কি, তোমার এন দিয়ে হচ্ছে তোমার নেমাটোডা, রোটিফেরা আর কাইনোরাইকা, ঠিক আছে। নেমাটোডা, রোটিফেরা, কাইনোরাইকা। ইউসিলোমেট, ইউ মানে ভালো, তাহলে পুরোটা সিলোম গঠন হয়ে গিয়েছে। তাহলে মলাস্কা থেকে শুরু করে প্রাণীটা আস্তে আস্তে একদম উন্নত পর্যায়ে চলে গেছে, ঠিক আছে। তাহলে
মলাস্কা থেকে কর্ডাটা পর্যন্ত যারা পড়ে প্রত্যেকে কিন্তু ইউসিলোমেট। এখন ধরো আমি যদি তোমাকে পার্থক্য করতে বলি, বলো তো আমাকে নেমাটোডা এবং তোমার হচ্ছে অ্যানালিডার মধ্যে কে বেশি উন্নত, তখন তুমি উন্নত পয়েন্টের মধ্যে কিন্তু একটা সিলোমেটার পয়েন্ট অ্যাড করতে পারো, ঠিক আছে? তো আপু এগুলো সামনে আরো সিকিউ সলভ করতে দেখাবো। তারপর দেখো সাইজোসিলোমেট। সাইজোসিলোমেট হচ্ছে মেইনলি যেখানে তোমার নন কর্ডেড প্রাণীদের ক্ষেত্রে একদম মেসোডার্মাল পর্দাটা ছিঁড়ে হচ্ছে তোমার সিলোম তৈরি করছে। এরা কারা? এরা হচ্ছে অ্যানালিডা থেকে মলাস্কা পর্যন্ত, মানে মেইনলি হচ্ছে তোমার অ্যানালিডা, আর্থ্রোপোডা আর মলাস্কা, এরা তিনজন মিলে হচ্ছে তোমার সাইজোসিলোমেট। আর বাকি যে দুজন বাকি আছে অ্যান্টেরোসিলোমেট। অ্যান্টেরোসিলোমেট মানে কি? এদের তোমার যে সিলোমটা এটা আর্কেন্টেরন থেকে এসে পরে একটা মেসোডার্মাল পাউচ তৈরি করে সিলোমিক পাউচ তৈরি করছে আর কি। তো এরা হচ্ছে তোমার কারা? একাইনোকর্ডাটা এবং কর্ডাটা। এই একাইনোকর্ডাটা তোমার হচ্ছে কি বলবো, সবচেয়ে কর্ডাটা বলতেছি আমি, একাইনোডার্মাটা হচ্ছে তোমার কর্ডাটা পর্বের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ এবং সবচেয়ে নন কর্ডাদের মধ্যে সবচেয়ে উন্নত হচ্ছে এই একাইনোডার্মাটা, ঠিক আছে? আচ্ছা, তো আমি আশা করি তোমাদেরকে এইটুক বুঝাতে পারছি। এখন তুমি বলতে পারো যে আপু তাহলে যে ওখানে আরো কিছু ছিল, ধরেন আপনার মুক্তজীবী পরজীবী ছিল, তারপর হচ্ছে আপু কোষ টিস্যু অঙ্গতন্ত্র মাত্রার হিসেবে ছিল, তারপরে আপনার ধরেন প্রান্তিকতা ছিল, ওগুলা কি পড়বো না? অবশ্যই পড়বো, কিন্তু এগুলো আপনার মাস্ট পড়তে হবে, ঠিক আছে? এগুলা থেকেই বেশি প্রশ্ন আসে, ওগুলো থেকে প্রশ্ন আসে কম, একেবারেই কম আসে। ধরো তোমার যদি যে আমার বারের মতো একেবারে অনেকগুলো চলে আসে, তখন তুমি এগুলো লেখার পর ওই এক দুইটা অ্যাড করতে পারো, বাট এই একটাও আপনি বাদ দিতে পারবেন না, প্রত্যেকটা আপনাকে পড়তে হবে, ঠিক আছে? ওকে, এখন চলে আসে আমরা সিকিউ দেখছিলাম, সিকিউতে চলে যাই। আচ্ছা, তো 2 নম্বর প্রশ্নটা আপু আশা করি তোমাদেরকে বলে ফেলছি। তো 2 নম্বর প্রশ্নটা আমরা স্কিপ করতে পারি, এখন আমরা চলে যাই হচ্ছে এর পরের প্রশ্নটা। আচ্ছা, এটা দেখছি, এই পরের প্রশ্নটা চলে যায় 3 নাম্বার থেকে। আচ্ছা দেখো, প্রবাল দ্বীপ, এই দেখো সেম প্রশ্ন। প্রবাল দ্বীপ আমাদের পরিচিত, এই দ্বীপ তৈরি করে নির্দিষ্ট পর্বের সদস্যরা, লাগবে না। আবার সিলোমের ভিত্তিতে প্রাণী জগতে তুমি ভাগ করতে পারো, তাহলে এই যে সিলোমের ভিত্তিতে ভাগটা আমরা দেখায় আসছি। আচ্ছা, এখন দেখো হচ্ছে এখানে আছে তোমার এ পর্বভুক্ত প্রাণীগুলা হচ্ছে পরজীবী, এর প্রাণীগুলা চ্যাপ্টা, বি এর প্রাণীগুলা নলাকার। তাহলে তুমি বুঝতে পারছো চ্যাপ্টা নলাকার বলতে, এখন আপু আমি তো পর্বের বৈশিষ্ট্যই পারি না, আপনি আমাকে এগুলো কি পড়াচ্ছেন? তো আমরা এখন একটু পর্বের বৈশিষ্ট্যগুলো আগে দেখে আসি, ঠিক আছে? তো পর্বের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমি আগে থেকে বলে রাখি, আমি না নিজে পার্সোনালি নেমোনিক খুব একটা বেশি পছন্দ করি না, কারণ নেমোনিক মনে রাখা আমার জন্য একটু প্যারা হয়ে যেত, আমি নেমোনিক ভুলে যেতাম। কিন্তু আপু তোমাদের জন্য চেষ্টা করেছি যতটুকু নেমোনিক বানানো যায়। কিন্তু আমি আবারও বলে দিই, আমি নেমোনিক থেকে তোমাদেরকে হচ্ছে কয়েকটা কিওয়ার্ড বলে দেবো, এই কিওয়ার্ড দিয়ে মনে রাখাটা আমি বেশি মানে সাজেস্ট করবো যে কিওয়ার্ড দিয়ে বেশি মনে রাখার চেষ্টা করবে। তাও তোমাদের জন্য কিছু আমি বানাই আনছি নেমোনিক, কারণ তোমরা আমাকে অনেক কমেন্টের মধ্যে বলেছো যে আপু নেমোনিক দেন, নেমোনিক ছাড়া মনে থাকে না। সো আমি চেষ্টা করতেছি যতটুকু মনে রাখা যায়। দেখো ফার্স্ট আছে পরিফেরা। পরিফেরার নাম কি? ওর নাম যদি তুমি বাংলা বলো, ওকে অনেকে স্পঞ্জ প্রাণী বলে, অনেকে ছিদ্রাল প্রাণী বলে। তুমি একটা এক্সাম্পল দেখবো, সব হচ্ছে তোমার স্পঞ্জ, ঠিক আছে? স্পঞ্জ যেরকম থাকে, তুমি একবার মনে করো আম্মুরা যে ওই যে থালা বাসন হয়, ওই স্পঞ্জটা দেখতে কেমন হয়? স্পঞ্জটা একদম দেখবো ফোমি অনেকগুলো ফাঁকা ছিদ্র আছে, ঠিক আছে? তো এরাও মোটামুটি সেমই। আচ্ছা, তো দেখো এখানে আপু তোমার হচ্ছে একটা নেমোনিক বানাইছি। তুমি মনে রাখবো অস্টো একজনের নাম। অস্টো স্পাইক করছে, স্পাইক করে কয়েকটা নালী ও স্পঞ্জ নিয়ে আম পারবে, ঠিক আছে? তাহলে অস্টো স্পাইক করে কয়েকটা নালী নিছে এবং স্পঞ্জ নিছে, নালী এবং স্পঞ্জ নিয়ে ও কি করতে গেছে? ও হচ্ছে তোমার আম পারতে গেছে। ওকে, এখন চলে আসি অস্টো দিয়ে আমি কি বুঝাইছি। অস্টো দিয়ে বুঝাইছি হচ্ছে অস্টিয়া। অস্টিয়া কি? ওর শরীরে, আপনি যেটা বলছেন ছিদ্রাল প্রাণী, ওর শরীরে তোমার অস্টিয়া নামক অনেকগুলো ছিদ্র থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন চলে আসো স্পাইক দিয়ে যে স্পিকিউল বললাম, এই স্পিকিউল গুলা কি আর এই স্পঞ্জি বা কি? এই স্পিকিউল এবং স্পঞ্জ ওর শরীরের মধ্যে অনেকগুলো চুনোময় কাটার মতো স্পিকিউল দিয়ে ওর শরীরটা গঠন করা থাকে, বা তোমার স্পঞ্জ বা স্পঞ্জিন নামক টিস্যু দিয়ে ওর দেহটা গঠন করা থাকে। তাহলে দেখো অস্টি দিয়ে আমরা বুঝলাম যে ওর ওখানে তোমার অনেকগুলো ছিদ্র থাকবে। স্পাইক বা তোমার স্পিকিউল নামক চুনোময় কাটা দ্বারা বা তোমার স্পঞ্জিন টিস্যু দ্বারা হচ্ছে ওর দেহটা গঠিত থাকে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন দেখো হচ্ছে ওর মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছি আপু তোমাকে লিখে দিয়েছি নালী। এই নালীটা আমরা দুইটা জায়গায় পাবো। এক, ওর মধ্যে আমরা পাচ্ছি কি নালী তন্ত্র পাচ্ছি। কেন? কারণ ও অনেক মানে নিচু পর্যায়ে একটা প্রাণী বলতে পারো, ঠিক আছে? ওর কোনো কিছু ডেভেলপ করে নাই তেমন, এই জন্য ওর সবকিছু ও হচ্ছে তোমার নালীতন্ত্রের মাধ্যমে পরিচালনা করার চেষ্টা করে, ঠিক আছে? আর এই আরেকটা নালী আমরা পাবো হচ্ছে নালী পথ বা টিউব ফিট পাবো আমরা একটু পরে একানোডার্মাটা থেকে, ওটা আমরা পরে দেখবো। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে,
এখন চলে আসো, এই যে কোয়ানোসাইট বললাম, এই কোয়ানোসাইটটা কি? এই কোয়ানোসাইটটা হচ্ছে ওর অন্তঃপ্রাচীরে, ওর তো একটা বহিঃপ্রাচীর একটা অন্তঃপ্রাচীর আছে, অন্তঃপ্রাচীরে তোমার কোয়ানোসাইট নামে অনেকগুলো কোষ থাকে, ঠিক আছে? আচ্ছা এখন দেখো নিয়ে দেওয়া লিখছি নিশ্চল। নিশ্চল মানে কি? ও তোমার মুভমেন্ট করতে পারে না, ও কোনো একটা কিছুর সাথে স্থায়ীভাবে লেগে থাকে, এই জন্য আমরা ওকে কি বলতেছি? নিশ্চল বলতেছি, ঠিক আছে? আচ্ছা এখন দেখো তোমার হচ্ছে আপু দুইটা অ্যামফিব্লাস্টুলা এবং প্যারেন্ট কাইমুলা লিখেছি, এগুলো কি আম পারবে দিয়ে অ্যামফিব্লাস্টুলা এবং প্যারেন্ট কাইমুলা, এটা দুইটাই হচ্ছে ওর লার্ভা দশা। তো দেখো এখানে মোটামুটি আমাদের সবকিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপর আপু একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ওর ভিতরে দেখো ও স্পঞ্জ দ্বারা তৈরি না, তো ওর ভিতরে তোমার পানি প্রবাহের জন্য স্পঞ্জোসিল থাকে, আর এই যে পানিটা বাইরে যাওয়ার জন্য বাইরে থাকে অস্কুলাম। তোমার এগুলো মনে রাখা লাগবে না, তুমি আপাতত এটা দিয়ে মনে রাখো। তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি? অস্ট স্পাইক করে, তাহলে অস দিয়ে অস্টিয়া থাকবে, ওর স্পাইক বা স্পিকিউল থাকবে, স্পঞ্জিন দ্বারা গঠিত থাকবে, অন্তঃপ্রাচীরে কোয়ানোসাইট থাকবে, তারপর নালী দ্বারা একটা নালীতন্ত্র থাকতেছে, ওর বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র থাকতেছে, নিয়ে দিয়ে নিশ্চল থাকে, আর ওর দুটো লার্ভা দশা আম এবং পার্ব দিয়ে অ্যামফিব্লাস্টুলা এবং প্যারেন্ট কাইমুলা, ঠিক আছে? আচ্ছা এখন চলে আসে নিডারিয়া। নিডারিয়া আপনারা সবাই হাইড্রা পড়ছেন না? হাইড্রার সব বৈশিষ্ট্য হচ্ছে এখানে, ঠিক আছে? ওর ডিপ্লোব্লাস্টিক থাকবে, মানে ওর দুইটা স্তর থাকবে, তারপরে হচ্ছে ওর মধ্যে মেসোগ্লিয়া থাকবে, ওর নিডোসাইট থাকবে, ঠিক আছে? তারপরে কি আছে? ওর প্লানুলা লার্ভা দশা থাকবে, তারপরে হচ্ছে ওর একটা সিলেন্টোরন থাকবে, এই সিলেন্টোরনটাকে আমরা ওর ব্লাইন্ড স্যাক বলি, এটা দিয়েও পরিপাক করে, এটা দিয়ে রেচন করে। তাহলে নিডারিয়া বৈশিষ্ট্য মোটামুটি আপনারা সবাই পারেন। নিডারিয়া বৈশিষ্ট্যটা এই জন্য আপু আলাদা করে কিছু লিখি নাই, হাইড্রা আমরা সবাই পারি, ঠিক আছে? আচ্ছা এখন চলে আসি প্লাটিহেলমিনথেস, এটা অনেক ইম্পর্টেন্ট, চ্যাপ্টা ক্রিমি, এটাকে আমরা কি নামে ডাকি? চ্যাপ্টা ক্রিমি নামে ডাকি, ঠিক আছে? তো দেখেন আস্তে আস্তে কিন্তু উন্নত হওয়া শুরু করেছে। যেরকম ধরো ওর ভিতরে দেখো ওর অন্তঃপ্রাচীরে কোয়ানোসাইট দ্বারা ছিল, মানে ওর খুব একটা বেশি ভালো গঠন কোনোটাই ছিল না, বাট দেখো যখন আমি নিডারিয়াতে গেছি, এটা দেখো সুন্দর করে আমি এপিডার্মিস পাচ্ছি, অ্যান্ডোডার্মিস পাচ্ছি, সুন্দর মতো একটা গহ্বর পাচ্ছি ভিতরে, ঠিক আছে? যদিও দেখো ওর একটা নালীতন্ত্র ছিল, আমি নিডারিয়াতে গিয়েও আহামরি কিছু পাই না, কিন্তু একটা পরিপাক তন্ত্র পাইছে, যেটার মধ্যে তোমার সংবহন বলো পরিপাক বলো সবকিছু সিলিন্ডারের মধ্যে দিয়ে হচ্ছিল। এরপর আরেকটু স্টেপ আগাই আমি পাইলাম হচ্ছে প্লাটিহেলমিনথেস। এখন আপু তোমাকে সিলম যখন পড়াইছি তখন প্রথমেই পড়া আসছি অ্যাসিলোমের শুরুই হয় তোমার হচ্ছে প্লাটিহেলমিনথেস দিয়ে। তাহলে দেখো প্লাটিহেলমিনথেস তুমি প্রথমেই কি লিখবা? সেটা হচ্ছে ও অ্যাসিলোমেট, ওর কোনো সিলোম নাই। তারপরে ওর নাম হবে কি বলছি? চ্যাপ্টা ক্রিমি। তাহলে ও তোমার উভয় পাশে কিরকম থাকবে? চ্যাপ্টা থাকবে। কিরকম থাকবে? চ্যাপ্টা থাকবে, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখো এখানে আমি লিখেছি কিউট শিখা চুষে ও পরিপাক করে। তাহলে দেখো কিউট দ্বারা আমি বুঝাচ্ছি ওর শরীরটা বা ওর দেহটা তোমার হচ্ছে কিউটিকলের আবরণ দ্বারা আবৃত থাকে। ওর কি আবরণ দ্বারা আবৃত থাকে? কিউটিকল, সিলিয়াযুক্ত এপিডার্মিস বা কিউটিকল দ্বারা হচ্ছে ওর দেহটা আবৃত থাকে। তাহলে দেখো ওর সম্পর্কে আমরা তিনটা ইনফরমেশন জেনে গেছি। একটা হচ্ছে অ্যাসিলোমেট, যেহেতু চ্যাপ্টা কৃমি, শুধু চ্যাপ্টা, আর তোমার হচ্ছে কিউটিকল আবরণ দ্বারা আবৃত থাকে। ওকে ধরো ঠিক আছে, কিউটিকল আবরণ দ্বারা আবৃত থাকলো। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে পরিপাক করে। তাহলে পরিপাক করা দ্বারা বোঝাচ্ছি ওর শরীরে তোমার পরিপাক নালী ছাড়া অন্তস্থ আর কোনো গহ্বর নাই। তাহলে ওর শরীরে তোমার পরিপাক নালী ছাড়া আর কোনো গহ্বর নাই, ঠিক আছে? আচ্ছা এখন দেখো শিখা দ্বারা কি বোঝাচ্ছি? শিখা দ্বারা বোঝাচ্ছি হচ্ছে ওর এখানে তোমার শিখা কোষ থাকে, মানে ওর তোমার কোনো রক্ত সংবহন তন্ত্র নাই, কোনো শ্বসন তন্ত্র নাই, কিন্তু একটা রেচন তন্ত্র আছে। এই রেচন তন্ত্র অনেকগুলো রেচন নালী এবং শিখা কোষ দ্বারা গঠিত, ঠিক আছে? তারপর দেখো চুষে বলতে বোঝাচ্ছে ও যেহেতু কৃমিরা করে কি? কৃমিরা তোমার মেইন থাকে হচ্ছে পরজীবী, ওরা আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে বসবাস করে। তো ওরা করে কি? অন্য কোনো পোষকের দেহে চোষক লাগায় সেটা থেকে সে সাকশনের মাধ্যমে খাদ্য গ্রহণ করে। তাহলে দেখো কিউট শিখা চুষে পরিপাক করে। তাহলে দেখো কিউট দ্বারা আমি কি বুঝা? ফার্স্টে ও অ্যাসিলোমে, ওর দেহ চ্যাপ্টা, ওর শরীরটা তোমার হচ্ছে কিউটিকল বা সিলিয়াযুক্ত এপিডার্মিস দ্বারা আবৃত থাকে। তারপরে ওর মধ্যে পরিপাক দ্বারা বুঝছি ওর মধ্যে পরিপাক নালী ছাড়া অন্তঃস্থ আর কোনো গহ্বর নাই। শিখা দ্বারা বুঝতেছি যে ওর মধ্যে শুধুমাত্র তোমার রেচন নালী আছে বা রেচন তন্ত্র আছে, কোনো সংবহন তন্ত্র, কোনো রক্ত সংবহন তন্ত্র কিচ্ছু নাই, কোনো শ্বসন তন্ত্র নাই, কিচ্ছু নাই ওর, ঠিক আছে? শুধু তোমার রেচন তন্ত্র আছে যেটা রেচন নালী এবং শিখাকোষ বা ফ্লেম সেল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিখাকোষ কোন পর্বের বৈশিষ্ট্য, ঠিক আছে? আচ্ছা চোষে মানে হচ্ছে ওর শরীরে তোমার কি থাকে? চোষক থাকে, ঠিক আছে? চোষক বা তোমার হচ্ছে হুক দ্বারা ও মানুষ থেকে ইয়া গ্রহণ করে। এখন দেখো এগুলো তোমার বৈশিষ্ট্য। এখন আপু তোমাকে লার্ভাগুলা মনে রাখার জন্য একটা নেমোনিক দিয়েছি, সেম তুমি এভাবে করে কিউট শিখা ও তার সিস্টার দিয়ে হচ্ছে সিস্টি সার্কাস,
রেডি হয়ে, ঠিক আছে, রেডি দিয়ে মনে রাখতে পারো হচ্ছে তোমার রেডিয়া আর দেখো সার্কাস এবং স্পায়ে যায়। সার্কাস দিয়ে মনে রাখবে তুমি হচ্ছে সার্কারিয়া, আর স্পা দিয়ে মনে রাখবে স্পোরোসিস। তাহলে দেখো সিস্টি সার্কাস, রেডিয়া, সার্কারিয়া এবং স্পোরোসিস, তার 4টা লার্ভা দশা আপু তোমাকে এখানে লিখে দিয়েছি। তাহলে দেখো প্লাটিহেলমিনথাস আমি আশা করি আপনাদের পড়া হয়ে গেছে। এখন দেখো যখন আমরা নেমাটোডাতে যাব, দেখো নেমাটোডা আমি কি নামে রাখতেছি, গোলকৃমি নামে রাখতেছি। নেমাটোডা এবং প্লাটিহেলমিনথাসের মধ্যে বিশাল রকম মিল আছে, একটু পার্থক্য। কি কি পার্থক্য দেখো, ফার্স্টে চলে আসে ওর দেহটাও তোমার মোটামুটি তুমি নলাকারী পাবা, এরাও তোমার দ্বিপার্শ্বীয় প্রতিসম ছিল, এরাও তোমার দ্বিপার্শ্বীয় প্রতিসমই থাকবে। তারপরে দেখো এদের তোমার হচ্ছে সিলোমেটা, যেটা আমি বলছিলাম সিলোমেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তোমার মনে আছে আমরা পড়ে আসলাম সিউডোসিলোমেট কার ছিল, এনআরকে কে ছিল, নেমাটোডা, রোটিফেরা আর কাইনোরাইকা। তাহলে এই যে নেমাটোডা সিলোমটা কিরকম থাকবে, সিউডোসিলোমেট, কিরকম থাকবে, সিউডোসিলোমেট, ঠিক আছে। তাহলে দেখো এই নেমাটোডাতে আপু এখানে নিচে একটা লিখছি যে এই যে সিউডো, ঠিক আছে, নেমাটোডা কিরকম থাকবে, সিউডো দ্বারা। এখন দেখো আমি ওকে মনে রাখতাম যেহেতু ও সিউডোসিলোমেট, ওর এখনো সিলোমটা ঠিক মতো হয়নি, তো ওর মধ্যে না তুমি যৌন দ্বিরূপতা দেখবা। যৌন দ্বিরূপতা বলতে কি, যে মানে একই প্রাণীর মধ্যে তুমি ছেলে এবং মেয়ে দুইটা দেখতে পারতেছো। যেহেতু সিউডো মানে তুমি বুঝে ছদ্মবেশী, তাহলে তুমি ও ছেলে নাকি মেয়ে বুঝবে না, তাহলে তুমি মেইনলিও এক লিঙ্গ থাকে, বাট কিছু কিছু প্রাণী তুমি যৌন দ্বিরূপতা বা সেক্সুয়াল ডাইমরফিজমও দেখতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখতে পারতেছি যে নল। কেন আমরা তাকে নল বলতেছি, কারণ এই প্রাণীগুলা তোমার হচ্ছে পোস্টিনালিটা একদম সোজা থাকে, শাখাবিহীন থাকে এবং তোমার মুখ থেকে পায়ে পর্যন্ত বিস্তৃত। মানে ধরো ওর পোস্টিনালিটা ধরো হচ্ছে এরকম শেপে, তো ওর পোস্টিনালিটা একদম এখান থেকে শুরু করে এখান পর্যন্ত বিস্তৃত, পুরো মুখ থেকে পায়ে পর্যন্ত। তো ওর নিজের বডিটা একটা নলের মতো দেখতে, তার ভিতরে আরেকটা টিউব, এজন্য ওকে হচ্ছে নলের ভিতর নল বলা হয়। তুমি নেমাটোডা ন দিয়ে মনে রাখবা নল, তাহলে ওকে আমরা কি বলি, নলের ভিতর নল বলি, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি এগুলাই। তো এর যেরকম তোমার হচ্ছে কি বলে নল কিরকম থাকে তুমি মনে রাখবা, নল হচ্ছে তোমার একদম ইলাস্টিক দিয়ে তৈরি, একদম পাইপটা একদম ইলাস্টিক দিয়ে তৈরি, শক্ত থাকে। তাহলে ইলাস্টিক বা ইলাস্টিন দিয়ে তৈরি, এই ইলাস্টিন বা কিউটিকল দিয়েও তোমার আবৃত থাকতে পারে। এটাও তোমার কিউটিকল দ্বারা আবৃত ছিল। তাহলে দেখো আপু আবার নেমাটোডা পুরো তোমার সামারাইজ করি। দেখো নেমাটোডাকে আমরা কি নামে ডাকি, গোলকৃমি নামে ডাকি, ঠিক আছে। এটাও তোমার এটা তো চ্যাপ্টা হবে না, ওটা চ্যাপ্টা ছিল। এটাও তোমার নলাকার, ঠিক আছে, নল গেল, যেহেতু নলাকার বলে ফেলছে এটা মাথায় রাখবো, কিন্তু আমার নলের ভিতর নল লিখতে হবে। নলের ভিতর নল বলতে কি বোঝায়, ওর তোমার পোস্টিনালটা একদম মুখ থেকে পায়ে পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে। আচ্ছা, তারপর সিলোমের ব্যাপারটা লিখতে হবে, ও সিউডোসিলোমের। আবরণীটা লিখতে হবে। আবরণী কি, যেহেতু নল তোমার ইলাস্টিক থাকে, তাহলে ইলাস্টিক মানে হচ্ছে তোমার ইলাস্টিন বা কিউটিকল দিয়ে আবৃত, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে চলে আসি ওর সিউডোসিলোমের। সিউডো দিয়ে মনে রাখবো ওর মধ্যে আমরা যৌন দ্বিরূপতা দেখতে পারি, বা এটাকে আমরা এক লিঙ্গ থাকে, বাট আমরা সেক্সুয়াল ডাইমরফিজম দেখি। এরপর আমরা দেখতে পাচ্ছি ওর মধ্যে লার্ভা কি পাচ্ছ তুমি, র্যাব কিন্তু মাইক্রো, ঠিক আছে। তুমি মনে রাখবা মাইক্রো র্যাব মানে হচ্ছে নল নিয়ে বন্দুক নিয়ে যুদ্ধ করতে আসছে কারা, র্যাবরা। তো র্যাব দিয়ে তোমার হচ্ছে র্যাপটিডিফর্ম। আর তোমার মনে রাখবা ওরা র্যাব হইলেও ওদের কাজকর্ম খুবই মাইক্রো, ওরা হামরি কিছু করতে পারে না, তাহলে মাইক্রো মনে রাখবা মাইক্রোফাইলারিয়া, ঠিক আছে। তাহলে দেখো আমাদের 4টা মোটামুটি পড়া হয়ে গেছে। এই ল্যাপটপের কি হয়েছে ভাই, একটু পর ইয়া হয়ে যায় কেন, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে কেন, ঠিক আছে। আচ্ছা, এখন চলে আসি একটা কিউট পর্ব পড়তে, সেটা হচ্ছে মলাস্কা। তাহলে কি পড়বো আমরা এখন, মলাস্কা। তাহলে দেখো মলাস্কা দিয়ে ফার্স্টে আমরা চলে আসি। মলাস্কা বলতে আমরা আইডিয়ালি কোন প্রাণীটাকে বুঝি, মলাস্কাতে জাস্ট একটা প্রাণী কোথায় মাথার মধ্যে সেট রাখবে, সেটা হচ্ছে শামুক, ঠিক আছে। তাহলে শামুকটা একটু চিন্তা করো, শামুক দেখতে কিরকম, শামুক দেখতে একদম থলথলে নরম, একদম মাংসল, পাগুলা কি একদম থলথলে না। তাহলে দেখো এই মলাস্কাতে তুমি দিয়ে মনে রাখতে পারো মোটু বা মদে তুমি মাংসলও মনে রাখতে পারো। তাহলে ওরা কিরকম, ওরা তোমার হচ্ছে একদম নরম, মাংসল এবং অখণ্ডকায়িত। তুমি তুমি একবার শামুকের কথা চিন্তা করো, শামুককে তুমি খণ্ড করতে পারবা, কেমনে খণ্ড করবো ওকে, ওর শরীরটা একদম পুরো একদম স্লাইমি, একদম ইয়াটিয়া, তো ওকে তুমি কোনো খণ্ডকায়িত। তাহলে দেখো ওর শরীরটা মলাস্কা একদম শামুকের কথা চিন্তা করবা, নরম, মাংসল, অখণ্ডকায়িত, ঠিক আছে। আচ্ছা, যেহেতু মলাস্কা আছে, তাহলে দিয়ে মনে রাখবে তুমি মেন্টল কি, ওর শরীরটা তোমার হচ্ছে মেন্টল নামক পর্দা দ্বারা আবৃত থাকে, ঠিক আছে। এই মেন্টল থেকে তোমার এক টাইপের সিক্রেশন হয়ে ওর খোলসটা তৈরি করে আর কি। তাহলে দেখো দিয়ে মলাস্কা, দিয়ে তোমার মেন্টল। এখন যেহেতু মেন্টল পরে মনে রাখবা, রাত নামে একটা ছেলে আছে, ও হচ্ছে তোমার হচ্ছে মেন্টাল। তাহলে মেন্টাল রাত বা মেন্টল রাত, তাহলে এই র্যাড দিয়ে মনে রাখবা হচ্ছে র্যাডুলা। কি মনে রাখবা, র্যাড দিয়ে কি মনে রাখবা, র্যাডুলা, ঠিক আছে। র্যাডুলা কি,
র্যাডুলা হচ্ছে ওর মুখের মধ্যে একটা কাইটিন নির্মিত রেতি জিহ্বা থাকে, ঠিক আছে? এই রেতি জিহ্বাটা হচ্ছে আমরা কি বলি? র্যাডুলা বলি। কি বলি? র্যাডুলা বলি। এই রেতি জিহ্বা কিন্তু আবার বাইভালভিয়ার থাকে না, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো এখানে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে ওর তোমার যেটা তোমাকে বলছিলাম, ওর কিন্তু তোমার পা গুলো একদম নরম নরম থাকে না, তো ওর তোমার কিন্তু নরম মাংস পা, বা এটাকে আমরা পোডিয়াও বলতে পারি। আচ্ছা, এখন এই মলাস্কা তোমার হচ্ছে প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব, আর তোমার আর্থ্রোপোডা এটা হচ্ছে তোমার প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব, ঠিক আছে? এখন এই দুইটার মধ্যে কমন কি? এই দুইটার মধ্যে কমন হচ্ছে তোমার হিমোসিল। হিমোসিল বলতে কি? ওদের রক্ত সংবহন তন্ত্রটা আমাদের মতো এরকম নালী দ্বারা সুন্দর না, ওদের রক্ত সংবহন তন্ত্রটা হচ্ছে পুরা দেহ গহ্বরের মধ্যে দিয়ে রক্ত পরিবাহিত হবে, ঠিক আছে? তো এই জন্য ওদের এই যে তোমার সিলোমের মধ্যে দিয়ে রক্তটা যায়, এই জন্য হিম মানে রক্ত, সিল মানে তুমি বুঝবে গহ্বর, এই জন্যটাকে আমরা বলেছি হিমোসিল। তো ওদের মধ্যে তুমি কি পাচ্ছ? হিমোসিল পাচ্ছ। এই আর্থ্রোপোডার মধ্যে তুমি কি পাবা? হিমোসিল পাবা, ঠিক আছে? এদের মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র, মানে পুরোপুরি মুক্ত না, পুরোপুরি দেহ গহ্বরের মধ্যে যাচ্ছে না, কিছু কিছু তোমার হচ্ছে নালী মধ্যে দিয়েও যায়, কিন্তু এই আর্থ্রোপোডার মধ্যে আমি পুরো পাবো কি? পুরো মুক্ত সংবহন, ঠিক আছে? ওদের মধ্যে আমরা পাবো পুরো মুক্ত সংবহন, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে আমাদের কতগুলো জিনিস পড়া হয়ে গেল। এক হচ্ছে মলাস্কা দিয়ে মোটু দিয়ে নরম মাংস অখণ্ডকায়িত, তারপরে মেন্টাল নামক পর্দায় আবৃত থাকে, এটা থেকে তোমার হচ্ছে ওই খোলকটা তৈরি হয়। আচ্ছা, এরপর মেন্টাল রাত দিয়ে র্যাডুলা মনে রাখতে বললাম, হিমোসিল পারবা। এখন চলে আসি ওর শ্বাস প্রশ্বাস নেয় কিভাবে, কারণ এখন কিন্তু অনেক উন্নত পর্যায়ে চলে গেছে, মলাস্কা প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্বতে চলে গেছে। তাহলে শ্বাস প্রশ্বাস কিভাবে নেয়? ও ফুলকা বা এই যে এই মেন্টল, এটাকে সে হচ্ছে শ্বাস প্রশ্বাসে ব্যবহার করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন চলে আসো ওর মধ্যে তুমি লার্ভা দশা পাবা। তো ওর লার্ভা দশার নাম কি? ট্রোকোফোর বা ভেলিজার। এই ট্রোকোফোর আমরা একটু পরে গিয়ে অ্যানালিডাতে গিয়ে আবার পাবো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো মলাস্কা শেষ আমার, আশা করি আপনারা মলাস্কা থেকে মোটামুটি অ্যান্সার করতে পারবেন। এখন চলে আসে অ্যানালিডাতে গিয়ে তুমি দেখবা প্রাণী আস্তে আস্তে এখন অনেক উন্নত হয়ে গেছে। এখন প্রাণীর মধ্যে অনেক উন্নত জিনিস পাবা, যেরকম ধরো ওদের মধ্যে তুমি পাইছো অর্ধমুক্ত রক্ত সংবহন, কিন্তু এখানে এসে তুমি পাবা হচ্ছে বদ্ধ রক্ত সংবহন, ঠিক মানুষের মতো, ঠিক আছে? ঠিক মানুষের মতো তুমি বদ্ধ রক্ত সংবহন তন্ত্র পাবা। এমনকি তুমি এখানে হিমোগ্লোবিন, হিমোএরিথ্রিন নামে কিছু রক্ত কণিকাও পাবা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো অ্যানেলিডা বা কেঁচোর ক্ষেত্রে আমরা শুরুতেই কি পড়ে আসছিলাম? ওর মধ্যে আমরা সমখণ্ডকায়ন পাই, ওর খণ্ডগুলো একদম তোমার সমান সমান থাকে। তো দেখো আপু এখানে একটা ছন্দ লিখছি, কিউট খণ্ড সিটি ও নেফ্রন। তাহলে দেখো তোমার কয়েকটা সিটি আছে, তো সিটি তোমার কয়েকটা কিউট কয়েকটা খণ্ড কয়েকটা সিটি, আর হচ্ছে নেফ্রনগুলো হচ্ছে খণ্ড হয়েছে। তো এইভাবে জাস্ট মনে রাখার জন্য, কিউট তুমি বুঝতেই পারতেছো আমি কি বুঝাচ্ছি এখানে? কিউটিকল বুঝাচ্ছি, ঠিক আছে? তাহলে ওর দেহটা তোমার হচ্ছে নলাকৃতির, তোমার দ্বিপার্শ্বীয় প্রতিসম, আর তোমার হচ্ছে কিউটিকল দ্বারা আবৃত, ওকে? আচ্ছা, আর হচ্ছে ওর দেহটা খণ্ড থাকে, আর কি থাকে? ওর চলরাঙ্গ, ও চলে যেতে। দেখো আপু এটা বলছিলাম যে মলাস্কার পা কিন্তু একদম নরম থাকে, এবং পাকে আমরা বলি হচ্ছে পোডিয়া। তো এই পোডিয়াটা এখানে গিয়ে হয়ে যায় পেশল বা একদম পেশি সহ প্যারাপোডিয়া, বা এটাকে আমরা সিটিও বলতে পারি, ঠিক আছে? সিটি বা প্যারাপোডিয়া বলি, ওকে? এখন দেখো ওর প্রত্যেকটা খণ্ড, এই যে তুমি বলছো ওকে খণ্ড প্রত্যেকটা ট্রেনে বগির মতো, এই প্রত্যেকটা খণ্ডতে একটা করে ওর রেচন অঙ্গ থাকে। এই রেচন অঙ্গ হচ্ছে তোমার নেফ্রিডিয়া নামে পরিচিত। তো এই নেফ্রন দিয়েছে আপু নেফ্রিডিয়া বোঝাচ্ছে, ঠিক আছে? আবারও গেল কি রে ভাই? আচ্ছা, এখন দেখো চলে আসে হচ্ছে আমরা আর্থ্রোপোডা নিয়েও আপু আসলে তেমন পড়াবো না, কারণ আর্থ্রোপোডা তুমি ঘাস ফড়িং এর চ্যাপ্টারের মধ্যে যা পড়ছো মোটামুটি তাই। দেখো কি থাকে ওর, তোমার হচ্ছে দুইটা অ্যান্টেনা থাকে, পুঞ্জাক্ষী থাকে, তারপরে হচ্ছে ও তোমার ম্যালপিজিয়ান নাড়ি দিয়ে তোমার হচ্ছে করে রেচন সম্পন্ন করে, তারপরে হচ্ছে ওর মধ্যে যে মুক্ত রক্ত সম্পদন্ত্র থাকে। এই যা তুমি ওখানে পড়ে আসো পুরো সেম আর্থ্রোপোডার মধ্যে, ওগুলা লিখলেই হয়ে যাচ্ছে, আর আহামরি তোমার কিছু লিখতে হচ্ছে না। তো ধরো তুমি যদি আমাকে বলো যে আপু আর্থ্রোপোডার মধ্যে আর মলাস্কার মধ্যে বা অ্যানালিডার মধ্যে ডিফারেন্স কি? আর্থ্রোপোডা দেখো এখন কিন্তু কিউটিকলের আবরণ নেই, আর্থ্রোপোডা কিন্তু তোমার শক্ত কাইটিনের আবরণ দ্বারা আবৃত হওয়া শুরু হয়ে গেছে। আচ্ছা, এখন দেখো লাস্ট আমাদের নন কর্ডেটদের মধ্যে লাস্ট তোমার হচ্ছে অ্যাকাইনোডার্মাটা। এই অ্যাকাইনোডার্মাটা বলতে আমরা সবসময় সামুদ্রিক যে তারাটা, আমি সামুদ্রিক তারা তো আঁকতে পারবো না এখানে, জাস্ট একটা তারা এঁকে দিই, তোমার একটা মোটামুটি আইডিয়া পাবা। তো সামুদ্রিক তারাটা মনে রাখবো, ঠিক আছে? তো এই সামুদ্রিক তারা হচ্ছে আমার অ্যাকাইনোডার্মাটার উদাহরণ।
এখন সামুদ্রিক তারাটা যেহেতু ও 5টা, তাহলে দেখো ওকে আমরা কি বলি, ও হচ্ছে তোমার পঞ্চ অরীয় প্রতিসম। এটা কি পঞ্চ অরীয় প্রতিসম, কিন্তু লার্ভা দশা যখন লার্ভা ছিল তখন কিন্তু দ্বি অরীয় প্রতিসম ছিল, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক পঞ্চ অরীয় দিয়ে আমরা যেহেতু পঞ্চ অরীয় লিখে ফেলছি, তাহলে মনে রাখবা ওর তোমার 2টা প্রান্ত থাকে, একটা তোমার মৌখিক প্রান্ত, একটা তোমার বিমৌখিক প্রান্ত। মানে ধরো এইটা হচ্ছে আমার মৌখিক প্রান্ত, আর আমার পায়ের দিকে হচ্ছে আমার বিমৌখিক প্রান্ত। তো ওর এই মৌখিক প্রান্তের মধ্যে 5টা অ্যাম্বুলেক্রাল খাত থাকে। আচ্ছা, খুব কঠিন জিনিস হয়ে গেল। এখন চলে আসো যে আপু আর কি, আমি তোমাকে একদম প্রথম দিকে পড়াইছিলাম পরিফেরার মধ্যে আমরা নালী পাইছিলাম না, ওই পরিফেরার মধ্যে নালী তন্ত্র ছিল, ওর মধ্যে তোমার হচ্ছে নালিকা পথ থাকে, কারণ ওর কোনো পরজীবী স্ট্রেন নেই, ওর সবাই সামুদ্রিক, প্রত্যেকটা অ্যাকারোডার্মাটা সামুদ্রিক। তুমি নদী নালা বা রাস্তাঘাটকে কোথাও পাবে না, শুধুমাত্র তোমার সমুদ্রে থাকবে, এবং ওরা কেউ পরজীবী না, এই জন্য আমি বলছি ও উন্নত, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো ওর রক্ত সংবহন তন্ত্রটা চেঞ্জ হয়ে কিরকম হয়েছে, দেখো হিম মানে আমি বুঝি ব্লাড, তাহলে ওর রক্ত সংবহনটা চেঞ্জ হয়ে হিমাল এবং পেরিহিমাল তন্ত্র হয়েছে, ঠিক আছে। কি হয়েছে, হিমাল এবং পেরিহিমাল তন্ত্র। এখন ওরও কিছু তোমার আছে, তোমার মুক্ত সাঁতারও আছে, লার্ভা আছে, যেরকম তোমার বাইপিনারিয়া, অরিকুলারিয়া, এগুলো রিডিং পড়লেই হয়ে যাবে, ঠিক আছে। তা দেখো আজকের আমাদের লাস্ট পর্বের মধ্যে যদি চলে আসি, করোটার মধ্যে, করোটা কিন্তু আমার বাড়ি হচ্ছে এবার প্রশ্ন আসে যে প্রশ্ন খেয়াল করো, প্রশ্ন কি তোমাকে পর্ব চেয়েছে নাকি শ্রেণী চেয়েছে। আমার পারে এমন ছিল যে একটা মানে একটা প্রাণী যার এস আকৃতির গ্রীবা, তুমি বুঝতে পারছো অ্যাভিস বুঝাচ্ছে, যার মানে হাড়গুলো অনেক হালকা, তোমাকে বলছে সে যে পর্ব থেকে ইয়া করে সেটা লিখতে। তো আমি যে রুমে ছিলাম সবাই মিলে তোমার হচ্ছে ধুমসে অ্যাভিসের বৈশিষ্ট্য লেখা শুরু করছে। এখন আমার কথা অ্যাভিস তো শ্রেণীর মধ্যে পড়ে, ঠিক আছে, ভার্টিব্রেটা শ্রেণীর মধ্যে পড়ে হচ্ছে অ্যাভিস, তাহলে আমি কেন অ্যাভিস লিখবো, আমাকে বলছে যে পর্বের মধ্যে পড়ে, তাহলে আমার করডাটার বৈশিষ্ট্য লিখতে হবে। এই জন্য করডাটার বৈশিষ্ট্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। করডাটার বৈশিষ্ট্য কি, করডাটার বৈশিষ্ট্য তুমি জাস্ট নিজের দিকে তাকাবা, চিন্তা করবো, করডাটার মধ্যে নটকর তোমার জীবনে কোনো না একটা পর্যায়ে গিয়ে আমাদের মতো মেরুদণ্ড হয়ে যায়। তারপর স্নায়ুরজ্জুটা আমাদের মতো ইয়ার ক্ষেত্রে দেখা যায় কি উপরে গিয়ে তোমার ব্রেইন গঠন করে, স্নায়ুতন্ত্র গঠন করে, নিচে তোমার মেরুদণ্ড গঠন করতেছে, আচ্ছা বা কি বলি স্পাইনাল কর্ড গঠন করতেছে। তারপর দেখো গলবিলীয় ফুলকার অন্ত্র। এখন ধরো আমাদের ক্ষেত্রে কি থাকে, আমাদের ক্ষেত্রে তোমার হচ্ছে ফুসফুস হয়ে যায়, কিন্তু মাছ টাছ বা যারা নিম্ন শ্রেণী তাদের ক্ষেত্রে দেখা যায় ফুলকা রন্ধ্রই থেকে যায়, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ডোস্টাইল কি, অ্যান্ডোস্টাইল মানে তোমার গলবিলের নিচে একটা অঙ্গ থাকে অ্যান্ডোস্টাইল। আচ্ছা দেখো, এরপর দেখো তোমার লেজ কি, তোমার লেজের মধ্যে হচ্ছে এই পায়ু উত্তরটা অনেকে, ধরো আমাদের একদম লাস্ট হচ্ছে ককিক্স, আমাদের ককিক্সে থেকে যায়, বাট অনেক প্রাণীর ক্ষেত্রে এই লেজটা এইটাই হচ্ছে তোমার পরবর্তী ইয়া করে লেজ ফর্ম করে। এখন দেখো তন্ত্রের মধ্যে আমাদের অনেকগুলো তন্ত্র আছে, পরিপাক তন্ত্র আছে, যেটা আমাদের পরিপাক তন্ত্র একদম সম্পূর্ণ, আর কিন্তু কারোটা এত সম্পূর্ণ আমরা পাইনি, ঠিক আছে। তারপরে আমাদের রক্ত সংবহনতন্ত্র বদ্ধ আর কার পাইলাম জানি একটু আগে অ্যানেরিডা পেয়েছি, ঠিক আছে। এরপর দেখো হৃৎপিণ্ডের অবস্থান, আমাদের হৃৎপিণ্ড কোথায়, এটা আমার বডির অঙ্কীয় পার্শ্ব, এটা আমার বডির পৃষ্ঠ পার্শ্ব, আর এটা আমার বডির পার্শ্ব, তাহলে আমার হৃৎপিণ্ড কোথায়, অঙ্কীয় দেশে, ঠিক আছে। আচ্ছা, এই তো মোটামুটি এগুলাই হচ্ছে আমার পর্বের বৈশিষ্ট্য। আচ্ছা, এখন চলে আসো যে পর্ব যখন কর্ডাটাকে আমরা আরো ভাগ করব, কর্ডাটার মধ্যে আমরা পাবো হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, আর তোমার হচ্ছে ভার্টিব্রাটা। এখন ইউরোকর্ডাটা মানে তোমার সেফালোকর্ডাটা থেকে তেমন কখনই প্রশ্ন আসে না, ইউরোকর্ডাটা থেকে মাঝে মাঝে আসতে পারে। ইউরোকর্ডাটার 2টা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, এক ধরো ওকে হচ্ছে ওর টিউনিসি নামে পর্দা দ্বারা আবৃত থাকে, তারপরে ওর মধ্যে আমরা দেখি হচ্ছে তোমার রিভার্স পেরিস্টালসিস দেখি। রিভার্স পেরিস্টালসিস বলতে কি, যে ওর হচ্ছে ফার্স্ট অফ অল তোমার আচ্ছা ওর মধ্যে 2টা বৈশিষ্ট্য থাকে, একটা হচ্ছে তোমার রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস বা তোমার হচ্ছে প্রতীপ রূপান্তর, আর একটা তোমার হচ্ছে রিভার্স পেরিস্টালসিস বলতে কি, যে ওর রক্ত প্রবাহ একদিকে চলার পর হুট করে আবার উল্টা দিকে ঘুরে চলা শুরু করে, কারণ ও আসলে অনেক উন্নত পর্যায়ে আছে, তো ওর ক্ষেত্রে অনেক কিছু হতে পারে। আরেকটা হচ্ছে ওর প্রতীপ রূপান্তর, মানে ধরো এই যে আমরা দেখতে পাচ্ছি একটা একটা করে আস্তে আস্তে ও উন্নত হচ্ছে, কিন্তু ওর ক্ষেত্রে দেখা যায় কি হুট করে উন্নত হতে আবার সে আগের ফর্মে ফিরে যাচ্ছে। তো এই জন্য হচ্ছে ইউরোকর্ডের মধ্যে এরকম কিছু বৈশিষ্ট্য থাকে। যাই হোক, ইউরোকর্ড থেকে তেমন প্রশ্ন আসে নাই, আমার ডিরেক্ট চলে যাব ভার্টিব্রেটার ন্যাথোস্টোমাটা, যে 7টা শ্রেণী, এই 7টা শ্রেণীর মধ্যে আমরা পার্থক্য পড়তে, ঠিক আছে। তো আপু পার্থক্যগুলো এখান থেকে পড়া যেত। আচ্ছা, আগে আমরা একটু সিকিউ সলভ করি, তাহলে তোমাদের জন্য একটু বুঝতে ইজি হবে, ঠিক আছে, নাহলে তোমাদের জন্য একসাথে অনেক কিছু হয়ে যাবে। আমরা এখানে ছিলাম। আচ্ছা, যেটা বলছিলাম দেখো নিচের এ এবং হ্যাঁ এ প্রাণীগুলো তোমার হচ্ছে চ্যাপ্টা দ্বারা আমরা বুঝে গেছি, চ্যাপ্টা মানে একটা চ্যাপ্টা কৃমি তোমার প্লাটিহেলমিনথেস। বি প্রাণীগুলো নলাকার, নল দিয়ে বুঝছি, নলের ভিতর নল জানি কে, নেমাটোডা, ঠিক আছে। এবার দেখো সি পরবর্তী প্রাণীগুলো হচ্ছে তোমার পঞ্চ অরীয় প্রতিসম, একটু আগে পড়ে আসলাম একাইনোডার্মাটা, ঠিক আছে। তাহলে দেখো এখন যদি আমি তোমাকে এই 3টা পর্বের বৈশিষ্ট্য আলাদা করে লিখতে বলি, তুমি লিখতে পারবা ইনশাল্লাহ পারবা, জাস্ট নেমনিকগুলো আরেকবার দেখে যাবা, ঠিক আছে। আচ্ছা দেখো তোমাকে কি বলছে, এ প্রাণীর তোমার
পরজীবীর অভিযোজনগুলো বর্ণনা করতে। অভিযোজন বলতে বেসিক্যালি ওর যে বৈশিষ্ট্যগুলো, অভিযোজন বলতে কি যে ধরো ও নিডারিয়া থেকে কতটুকু উন্নত, কি কি বৈশিষ্ট্য উন্নত, বা তোমার ওই যে ওর বৈশিষ্ট্যগুলো লিখলে মোটামুটি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি আশা করি আপনারা লিখতে পারবেন ওর বৈশিষ্ট্যগুলো। এখন চলে আসো, দেখো বি এবং সি প্রাণী মানে তোমার নেমাটোডা এবং একানোডার্মাটার মধ্যে কোনটা উন্নত। তুমিও জানো একানোডার্মাটা উন্নত, এখন তোমাকে প্রমাণ করতে হবে কেন একানোডার্মাটা উন্নত। দেখো আপু এখানে পয়েন্ট লিখে রাখছি। ফার্স্টে প্রথম পয়েন্ট তুমি যেটা সবচেয়ে ভালো করে পারো সেটা হচ্ছে সিলোম। আপু আমি জানি নেমাটোডা সিউডোসিলোমেট আর আমার একানোডার্মাটা হচ্ছে ইউসিলোমেট। তাহলে দেখো আমি ফার্স্টে হচ্ছে এই সিলোমের ব্যাপারটা লিখেছি। ঠিক আছে, এরপর দেখো বহিকঙ্কালের ব্যাপার যদি চিন্তা করি তাহলে দেখেন নেমাটোডা কিন্তু কোনো বহিকঙ্কাল নাই। ঠিক আছে, ও কিন্তু একদম নলের মতো একটা নরম সরম একটা কেঁচো আর কি বলতে পারো তুমি, কৃমি। ঠিক আছে, আর দেখো তোমার একানোডার্মাটা তুমি যদি একটা তারা মাছকে উঠাও দেখবে ওর ওখানে অনেকগুলো তোমার স্পাইন অনেক কণ্টকময় হয়ে আছে। তো দেখো ওর কিন্তু তোমার বহিকঙ্কালটা কণ্টকময় বা স্পাইন থাকে, আর ওর তোমার কোনো বহিকঙ্কাল নাই। তারপরে আমরা দেখে আসি চলনাঙ্গ। চলনাঙ্গ আমরা তিনজনের মধ্যে মোটামুটি পাইছি, করাটার মধ্যে তো আছে আর মানে আর্থ্রোপোডার মধ্যে আছে, বাট আমরা তিনজনের মধ্যে খুব স্পেশাল পাইছি। এক আমরা পাইছি মলাস্কার মধ্যে তোমার নরম পা থাকে যেটাকে আমরা পোডিয়া বলতেছিলাম। তারপর হচ্ছে তোমার পেশল প্যারাপোডিয়া বা সিটি পাইছি কার মধ্যে, অ্যানালিডার মধ্যে। আর আমরা পাইছি হচ্ছে তোমার এই একানোডার্মাটার মধ্যে ওর টিউব ফিট থাকে বা নালিকা পথ থাকে। তাহলে দেখো এই যে তোমার নালিকা পথ। ঠিক আছে, তারপর দেখো সংবহন তন্ত্র। ওর মধ্যে কোনো সংবহন তন্ত্র ছিল? কোনো সংবহন তন্ত্র ছিল না, কিন্তু ওর মধ্যে আমরা দেখছি যে ওর রক্ত সংবহন তন্ত্রটা চেঞ্জ হয়ে হিমাল এবং পেরিহিমাল তন্ত্র হয়েছে। ঠিক আছে, আচ্ছা পরজীবী বলতে কি এই কৃমি কই থাকে? কৃমি ধরো এই যে তোমার নেমাটোডা তোমার চোখ কৃমি হয়ে থাকে, চোখের মধ্যে থাকে। ঠিক আছে, মানুষের অন্ত্র থাকতে পারে, কিন্তু এই যে তোমার একানোডার্মাটা ও এরকম মানুষের কারো ভরসা থাকে না, ওর নিজের একটা আলাদা অস্তিত্ব আছে। ঠিক আছে, তো দেখো ও যে তোমার সম্পূর্ণ সামাজিক, ওর কোনো পরজীবী স্ট্রেইন নাই। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আমাদের পরেরটা নমুনা এক্স এর মধ্যে আমরা পাচ্ছি অক্টোপাস, নমুনা ওয়াই এর মধ্যে তোমার হচ্ছে কেঁচো, আর নমুনা জেড এর মধ্যে মানুষ। ঠিক আছে, তোমাকে প্রথম প্রশ্নের মধ্যে বলছে যে এক্স নমুনার শনাক্তকারী বৈশিষ্ট্য। এক্স নমুনা অক্টোপাস, অক্টোপাস কিসের মধ্যে থাকে? মলাস্কা। এতক্ষণ ধরে আপনাদেরকে মলাস্কা সব বৈশিষ্ট্য পড়া আসে, আশা করি আপনারা এখন 5টা হলেও লিখে আসতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো জেড নমুনা প্রাণীটা কেন ওয়াই নমুনা প্রাণী থেকে মানে তোমার মানুষ কেন কেঁচো থেকে বেটার, ওইটা তোমাকে হচ্ছে ব্যাখ্যা করতে বলছে। তাহলে দেখো তুমি এখন কি করবা, তুমি অনেক কিছু জানো মানুষ সম্পর্কে। কি কি জানো? মানুষের মধ্যে তোমার নটোকর্ড আছে, সবচেয়ে মানে মেইন পয়েন্ট ওদেরকে যে আমি কর্ডাটা নন কর্ডাটা ভাগ করছি কিসের ভিত্তিতে? তোমার নটোকর্ডের ভিত্তিতে। তাহলে নটোকর্ড প্রথম অপশনে চলে আসে। তারপর তুমি কি বলতে পারো? হৃৎপিণ্ড। কেঁচোর মধ্যে আমরা কোনো প্রপার, তুমি বলতে পারো যে আপুর মধ্যে আমি একটা প্রপার হৃৎপিণ্ড পাইছো? পাও নাই। তাহলে দেখো ওর মধ্যে আমরা এরকম কিছু পেলাম না। ঠিক আছে, কেঁচো মানে তোমার হচ্ছে অ্যানলিডা। তারপরে দেখো এখন তুমি বলতে পারো যে আপু আমি তাহলে লিখতে পারি সংবহন তন্ত্র, নাহলে তুমি লিখতে পারো না, কারণ ওর কিন্তু তোমার আমাদের মতনই মুক্ত রক্ত সংবহন। ঠিক আছে, আচ্ছা চলনাঙ্গের ক্ষেত্রে ওর কি থাকে? ওর তোমার হচ্ছে কাইটিনময় সিটি বা পেশল প্যারাপোডিয়া থাকে। আমাদের কি থাকে? আমাদের পা আছে। ঠিক আছে, আচ্ছা পরিপাকতন্ত্র, ওর কিন্তু তোমার পরিপাকতন্ত্র তেমন সম্পূর্ণ না, পরিপাকতন্ত্র অসম্পূর্ণ, আমাদের পরিপাকতন্ত্র সম্পূর্ণ। তুমি এরকম আরো কয়েকটা পয়েন্ট বানায় নিজে লিখতে পারো। ঠিক আছে, কিন্তু আমার নিজে বানায় লিখা। সো আমি আশা করি আপনারা এখন এই টাইপের প্রশ্নগুলো আসলে পারবেন, কে কার থেকে কেন উন্নত এবং কয়টা দিক থেকে উন্নত। ঠিক আছে, আচ্ছা দেখো এই দেখো এক্স প্রাণীজগতের দ্বিতীয় বৃহত্তম মানে কি? মলাস্কা। ওয়াই সন্ধিযুক্ত উপাঙ্গ এবং ডানাযুক্ত প্রাণী মানে কি? আর্থ্রোপোডা। আর জেড তোমার হচ্ছে পালকযুক্ত প্রাণী মানে কি? পাখি। তাহলে পাখি কিসের মধ্যে পড়ে? করটার মধ্যে পড়ে। তোমাকে বলছে এক্স ও ওয়াই পর্বের মধ্যে কোনটা উন্নত? মলাস্কা এবং আর্থ্রোপোডার মধ্যে কোনটা উন্নত? অবশ্যই আর্থ্রোপোডা উন্নত। ঠিক আছে, কেন উন্নত এখন আশা করি আপনারা লিখতে পারবেন। দেখো প্রথম পয়েন্টে যদি চলে আসো ধরো ওর শরীরটা একদম নরম সরম ছিল, কিন্তু ওরটার মধ্যে তোমার একদম কাইটিনময় আছে, কাইটিনময় শরীরটা গঠন করা আছে। তারপর ধরো ওর একটা আলাদা রেচন অঙ্গ আছে ম্যালপিজেনালি, কিন্তু এর মধ্যে কোনো রেচন অঙ্গ নাই। ঠিক আছে, তারপর ধরো ওর শ্বসনের জন্য তোমার ফুলকা মেন্টাল বডি দুইটাই লাগে, কিন্তু আমরা আর্থ্রোপোডা ক্ষেত্রে জানি যে ওর তোমার একটা সুন্দর ফুলকা দিয়ে করতে পারে। ঠিক আছে, তারপর ধরো রক্ত সংবহনের একটা ব্যাপার আছে। ওকে, দেখো ওর মধ্যে অর্ধমুক্ত ছিল, পুরোপুরি মুক্ত রক্ত সংবহন দেখাতে পারে। এখন দেখো এখানে যদি ছবিগুলো এত কিউট ছিল না, বাট আমার স্লাইডওয়ালা মানে আমি স্লাইড যেখান থেকে বানিয়েছি সে হচ্ছে এরকম সুন্দর কিউট দিয়ে দিয়েছে। যাই হোক, তো দেখো ফার্স্টে আমরা পাচ্ছি হচ্ছে এখানে যের মধ্যে এ হচ্ছে তোমার তারা মাছ, বি তোমার হচ্ছে হাঙ্গর, আর সি তোমার হচ্ছে রুই মাছ। আর বলছে এটাকে আমরা তারা মাছ হিসেবে জানলেও ও প্রকৃতপক্ষে মাছ না। তাহলে তুমি এটা কিভাবে ব্যাখ্যা করবা? তুমি কিচ্ছু না কই একানোডার্মাটার বৈশিষ্ট্যগুলো, যে পঞ্চরীয় প্রতিসম্য, ওর দুটা খাদ আছে, ওর কণ্টক মানে ওর শরীরটা কণ্টকময়, তারপর
তারপর হচ্ছে হিমাল পেরিহিমাল তন্ত্রের ব্যাপার টানবা, এই সব কিছু লিখে আসলেই মোটামুটি হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ওকে কেন আমরা মাছ বলতেছি না, ওকে মাছ বলছে কারণ নটোকর্ড নাই রে ভাই, ও নটোকর্ড নাই, নটোকর্ড না থাকলে কেমনে আমরা ওকে মাছ বলি, মাঝে মধ্যে কাটা থাকতে হবে, না তো কোনো কাটাই নাই, ঠিক আছে। তাহলে আচ্ছা, এরপর দেখো তোমাকে বলছে অধিশ্রেণী ন্যাথোস্টোমাটায় বৈচিত্র্যময় প্রাণী সমাবেশ দেখা যায়। এই অধিশ্রেণীতে কিছু প্রাণী শীতল রক্ত বিশিষ্ট হলেও দেহের গঠন ও আবাসস্থল সম্পূর্ণ ভিন্ন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চলে আসি আপু তোমাকে একটু ন্যাথোস্টোমাটার যে বক্সগুলো আমি করেছি এগুলো আমার নিজেরও করা ছিল এবং এগুলো আমাকে খুব হেল্প করেছে, আমি এভাবে করেই পড়তাম আর কি, ঠিক আছে। আচ্ছা দেখো, তোমার যদি বলি ন্যাথোস্টোমাটার মধ্যে ফার্স্টে হচ্ছে আমরা আমরা ভার্টিব্রেটকে দুইটা ভাগে ভাগ করি, সাইক্লোস্টোমাটা আর তোমার হচ্ছে ন্যাথোস্টোমাটা। তো আমরা ওই সাইক্লোস্টোমাটার মধ্যে তোমার হচ্ছে মিক্সিনি আর হচ্ছে তোমার পাই, পেট্রোমাইজন্টিটা পাই, ওগুলো থেকে তেমন একটা প্রশ্ন আসে না, প্রশ্ন আসলে তোমার এগুলো থেকে আসে, ঠিক আছে। ন্যাথোস্টোমাটার ফার্স্ট তিনটা কন্ট্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজ এবং সার্কোপটেরিজ। ফার্স্টে আমরা হচ্ছে আইসে পার্থক্য করতে পারি। কন্ট্রিকথিস মানে তোমার যেগুলো হাঙ্গর টাইপের মাছগুলো, ওদের তোমার হচ্ছে প্ল্যাকয়েড আইস, আর তোমার অ্যাক্টিনোপটেরিজে যেই মাছগুলো আমরা ফ্রিকোয়েন্টলি খাই স্যাকলার বা টিনয়েড টাইপের আইস, আর সার্কোপটেরিজে আইস তোমার গ্যানয়েড টাইপের আইস, ঠিক আছে। অন্তকঙ্কাল কন্ট্রিকথিসের তরুণাস্থি, বাকি দুইটারই হচ্ছে অস্থি। ফুলকা, এর মধ্যে তোমার হচ্ছে ফুলকা রন্ধ্র থাকে 5 থেকে 7 জোড়া, আর বাকিগুলো মধ্যে তোমার ফুলকাই থাকে, এর মধ্যে 4 জোড়া, এর মধ্যে আছে বাট কয়টা এটা নতুন এডিশনের বইয়ের মধ্যে নাই। কানকো, যেহেতু ওর ফুলকাই নাই, ফুলকা তো নর্মালি তোমার কানকো দিয়ে ঢাকা থাকে তাই না, কিন্তু ওর ফুলকাই নাই, তাহলে ওর কানকো দিয়ে কি করবে, তাহলে কানকো নাই, তাহলে দেখো বাকি দুটা কানকো আছে। লেজ হচ্ছে ওর হেটারোসার্কেল মানে কি দুটো তোমার সমান না, আর হচ্ছে হোমোসার্কেল মানে কি দুইটা পাশ লেজের, ধরো যে লেজ তোমার এরকম হয় দুইটা পাশ হচ্ছে সমান, ঠিক আছে। আচ্ছা, ডাইফাই সার্কেল মানে কি দেখে মনে হচ্ছে লেজটা পিন্ডের মতন হয়ে গেছে, ঠিক আছে। বায়ুথলি, দেখো নর্মালি তোমার বায়ুথলি আর ফুলকা তো তোমার কানকো দ্বারা ঢাকা থাকে, তো যেহেতু ওর কোনো ফুলকা নাই সেহেতু ওর কোনো বায়ুথলিও দরকার নাই, কিন্তু বাকি দুটো বায়ুথলি লাগবে, ঠিক আছে। নিষেকটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ওর মধ্যে তোমার অন্তঃনিষেক হয়, নর্মালি বহির্নিষেক হয়, আর ওর মধ্যে তোমার বহি বা অন্ত যে কোনো একটা হতে পারে, ঠিক আছে। এরপরে চলে আসছে আমরা উভচর বা অ্যামফিবিয়া আর তোমার রেপটিলিয়ার মধ্যে, ঠিক আছে। তো এই দুটার মধ্যে যদি ডিফারেন্স বলো, এই দুটার মধ্যে ডিফারেন্সের মধ্যে প্রথমে আসে হচ্ছে একটা ব্যাপার মাথায় রাখবা, দুইটাই কিন্তু তোমার অ্যাক্টোথার্মিক মানে কি, অ্যাক্টোথার্মিক বলতে হচ্ছে তোমার দেহের তাপমাত্রা পরিবেশের সাথে উঠানামা করতেছে। এন্ডোথার্মিক মানে হচ্ছে ধরো এখন দেহের তাপমাত্রা, ধরো আমার এখন খুব গরম লাগতেছে, এখন ধরো আমি হুট করে একটা ঠান্ডা পরিবেশে চলে গেলাম, আমার বডি তো ওটার সাথে ঠান্ডা যদি আমি মরে যাবো, ঠিক আছে। ব্যাং, তারপর তোমার হচ্ছে এই যে টিকটিকি, এদের শুরু হচ্ছে এরকম, এই জন্য এরা অভিযোজন করতে পারে না। কিন্তু ধরো পাখির থেকে শুরু করে, পাখির পরবর্তীতে কিন্তু আমরা, ঠিক আছে, তো পাখির থেকে শুরু করে দেখা গেছে কি যে এই অভিযোজনটা এত বেশি হয়েছে, দেখা যায় কি যে ধরো অনেক বেশি ঠান্ডা, কিন্তু আমার ইন্টারনাল মেটাবলিক কার্যক্রমের কারণে তাপ উৎপন্ন করে আমার বডিটাকে তোমার গরম রাখতেছে, তো এটাকে আমরা বলি এন্ডোথার্মিক। তো এই যে এই দুইটা কিন্তু তোমার অ্যাক্টোথার্মিক, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট দুইটার মধ্যে ডিফারেন্স যদি বলি, উভচরের মধ্যে আমরা সবাই কমনলি এক্সাম্পল জানি হচ্ছে কি ব্যাং। তাহলে দেখো ত্বকের ক্ষেত্রে ব্যাঙের কথাটা চিন্তা করো, ব্যাং একদম ভিজা ভিজা কেমন একটা জানি, তাহলে দেখো ব্যাং তোমার হচ্ছে গ্রন্থিময়, ওর শরীর অনেক ভিজা ভিজা থাকে, ঠিক আছে। আর সরীসৃপ টিকটিকির কথা চিন্তা করো, কুমিরের কথা চিন্তা করো, ওদের কিন্তু শুষ্ক থাকে এবং আইস থাকে এবং প্লেট থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো হচ্ছে যদি ভাগ করি আঙ্গুল হচ্ছে ব্যাঙের ক্ষেত্রে সামনের পায়ে হচ্ছে তোমার 4টা করে আঙ্গুল থাকে, পিছনের পায়ে তোমার 5টা করে আঙ্গুল থাকে এবং একটার মধ্যে তোমার নখ নাই। কিন্তু তোমার সরীসৃপের ক্ষেত্রে যদি তোমার প্রতি পায়ে 5টা করে আঙ্গুল থাকে এবং নখ থাকে, ঠিক আছে। হৃৎপিণ্ড মাঝ পর্যন্ত তোমার প্রত্যেকের হৃৎপিণ্ড ছিল তোমার 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো মাছের পর যখন তোমার উভচরে গেছে তখন হয়েছে 3 প্রকোষ্ঠ, তখন তোমার সরীসৃপে গেছে তখন দেখো 4 প্রকোষ্ঠ হয়ে গেছে, কিন্তু অসম্পূর্ণ, শুধুমাত্র একটা সরীসৃপের মধ্যে তোমার হচ্ছে সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো হচ্ছে আমরা জানি ব্যাঙে তো তোমার লার্ভা দশা থাকে, ঠিক আছে। লার্ভা দশায় ওরা দেখা যায় কি তোমার ফুলকার মাধ্যমে, এখানে আমি লিখি নাই বাট এটা তোমার পড়বা, লার্ভার সময় ওরা করে কি ফুলকার মাধ্যমে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, বাট যখন বড় হয়ে যায় তখন চাইলে ওরা ফুসফুসের মাধ্যমে করতে পারে, ঠিক আছে। ফুসফুস, ত্বক, মুখগহ্বরের মিউকাস সবকিছু দ্বারা করতে পারে। আচ্ছা, এদিকে তোমার এটা টেডপোল নামক লার্ভা দশা থাকে, ওকে। আচ্ছা, এখন যদি দেখো যে কিন্তু এদের লার্ভা যদি ধরো এখানে আরেকটা পয়েন্ট অ্যাড হতো, এখানে তোমার লার্ভা, এদের তোমার হচ্ছে একটা লার্ভা দশা থাকে টেডপোল নামক লার্ভা দশা, কিন্তু এখানে কোনো লার্ভা দশা নাই, ওকে। আচ্ছা, এখন দেখো আপু আর এখানে লিখি নেই, সেটা হচ্ছে আর 2টা পর্ব থাকে, সেটা হচ্ছে তোমার অ্যাভিস এবং ম্যামিলিয়া, ঠিক আছে। কি থাকে? অ্যাভিস এবং ম্যামিলিয়া। অ্যাভিসের ক্ষেত্রে কি, অ্যাভিস মানে পাখি, তো পাখির বৈশিষ্ট্য ক্ষেত্রে ফার্স্টে আমরা জানি
পাখি তোমার একদম ওর শরীরটা পুরো পালক দ্বারা আবৃত থাকে, তারপর ওর গ্রীবাটা একদম এস শেপের থাকে, তুমি পাখি দেখবে পাখি হচ্ছে এরকম দেখতে, ঠিক আছে, তাহলে এস শেপের একটা গ্রীবা থাকে। আর ওর বায়ু অস্থিগুলো সব হচ্ছে তোমার নিউম্যাটিক মানে কি বায়ুপূর্ণ, অনেক হালকা, এই জন্য ও উঠতে পারে, ঠিক আছে। তারপরে যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওর শরীরের মধ্যে প্রথম তোমার সমষ্ণসানিত বা এন্ডোথার্মিক, শরীরের তাপমাত্রা মানে পরিবেশের সাথে উঠানামা করে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে ধরো ওর কি থাকে, ওর তোমার হচ্ছে বায়ুথলি থাকে, ঠিক আছে। বায়ুথলির সাথে ওর একটা শব্দ উৎপন্ন করার জন্য একটা সিরিঞ্জ থাকে, এর জন্য ওর শব্দ বের হয়। এইগুলো থেকে আস্তে আস্তে উন্নত হয়ে আমাদের ম্যামিলিয়া আসছে। দেখো এখানে তোমার কি বলছে যে উল্লেখিত অধিশ্রেণী মানে তোমার ন্যাথোস্টোমাটার মধ্যে সবচেয়ে উন্নত প্রাণী গোষ্ঠী কারা? আমরা, ম্যামিলিয়ারা। তাহলে দেখো ম্যামিলিয়ার বৈশিষ্ট্য তোমাকে এখানে লিখতে বলছে। দেখো ম্যামিলিয়ার বৈশিষ্ট্য তুমি জাস্ট নিজের কথা চিন্তা করে যা যা মনে পড়ে। দেখো আপু তোমাকে একটু আগে একটা ক্লাস রেকর্ড করেছে, সেখানে আপু তোমাকে বলছে আমাদের বহিকর্ণে পিনা থাকে, ঠিক আছে। তারপরে আমাদের ফিমেল স্তন গ্রন্থি থাকে। তারপরে দেখো পিনার সাথে কি থাকে, কর্নাসি থাকে, যে ম্যালিয়াস ইনকাস স্টেপিস, ঠিক আছে। তারপরে কি থাকে, আমাদের বক্ষ এবং উদরটা একটা ডায়াফ্রাম দ্বারা ভাগ করা থাকে, ঠিক আছে। তারপর দেখো আমাদের লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন। এরপরে আমাদের দ্বিচক্রীয় সংবহন বলতে কি, আমাদের এই হৃৎপিণ্ড এবং ফুসফুসের মধ্যে বিভিন্ন রক্তবাহিকার মাধ্যমে তোমার কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনযুক্ত রক্ত আদান প্রদান হচ্ছে, ঠিক আছে। আমাদের জরায়ু সন্তান হয়, তো দেখো মানে আমাদের জরায়ু মানে মায়েদের জরায়ুর মধ্যে সন্তান হয় কি বড় হয় বা প্রসব করা জরায়ু দ্বারা। তাহলে দেখো এই প্রত্যেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। দেখো খুবই সহজ না এই চ্যাপ্টারের মধ্যে পড়া, কিন্তু গুছায় আনলে অনেক কম, কিন্তু তোমরা আসলে ভয় পাবো যে এত বৈশিষ্ট্য কেমনি কি মনে রাখবো। বাট আপু আছে যেভাবে বলে ফেলছি এবার যদি একবার একটু মনে রাখো, আর যেই টপিকগুলো মোটামুটি বলে ফেলছি এগুলো যদি তুমি এমসিকিউ সলভ করো তাহলে দেখবা মোটামুটি তোমার সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। তোমরা যদি নোটটা চাও, নোটটা হচ্ছে মানে অবশ্যই কমেন্টে বলতে হবে, কারণ এই নোটগুলো ড্রাইভে আপলোড আলাদাভাবে দিতে হবে। সো নোট চাইলে আমাকে কমেন্টের মধ্যে জানাবা। আর সবাইকে অনেক অনেক শুভকামনা হলো, বেস্ট অফ লাক।